আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। প্রিয় বন্ধুগণ, আবারও বেকার আত্মকহন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি আমার অভিজ্ঞতাগুলি আপনাদের সামনে তুলে ধরি বা আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, তো আজকে আরও একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেই অভিজ্ঞতাটা হলো যে আমি তো আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম, যদি এখন আমি স্টুডেন্ট, আমি তখন কি করতাম যে আমি টিউশনি করতাম না বা অন্য কোনো ছাত্রকে আমি পড়াতাম না। এটার পিছনে আমার অনেক যুক্তি ছিল। সবচেয়ে বড় সেই যুক্তিটা ছিল যে আমি কোনো উৎপাদনমূলক কাজের সাথে সংযুক্ত থাকব, এবং দ্বিতীয়ত ছিল যে আমি অন্যের সন্তানের দায়ভার আমার কাঁধে নিতে চাচ্ছি না, যদিও আমি আমার 100% ইফোর্ট দিতাম। এই জন্য আমি টিউশনি করাতাম না। তো যেহেতু আমার আর চাকরি বাকরি হয়নি, অনেক চেষ্টা করার পরেও আমার চেষ্টা হয়তো বা যেভাবে হওয়া দরকার ছিল, যেভাবে করা দরকার ছিল সেভাবে হয়নি, অথবা আমার ভাগ্য ওইভাবে সহায় হয়নি। সব মিলে আমি এখন একেবারেই জবলেস, কর্মহীন। আমার কোনো যোগ্যতা নেই, আমার কোনো এবিলিটি নেই, সক্ষমতা নেই। হয়তোবা আমি দেখতে জানি না কতটুকু সুশ্রী বা কতটুকু বিশ্রী। আমি মানসিকভাবে অনেকটা ফিট, বাট শারীরিকভাবেও ফিট আলহামদুলিল্লাহ। অর্থাৎ মানসিক এবং শারীরিক দুটোতেই আমি ফিট আছি। কিন্তু যারা আমাকে তাদের কাজের জন্য, অর্থাৎ তাদের কোম্পানি বলেন অথবা অন্য কোনো পজিশনে আমাকে যোগ্য মনে করেন নাই, তারা আমাকে নেননি আর কি। অর্থাৎ আমি যেথায় যেথায় গিয়েছিলাম কাজের সন্ধানে, তারা আমাকে তাদের যোগ্য মনে করেননি, তাই তারা আমাকে কোনো কাজের সুযোগ করে দেননি। যাই হোক, তো এখন আমার যে শেয়ার যেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ওটা হচ্ছে যে আমি নতুন একটা টিউশনি করিয়েছি। নতুন অভিজ্ঞতা যেটা, আমি একটা টিউশনি করতাম। তো সেই টিউশনেতে আমি আপনাদের একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট পড়াতাম। তো প্রাইমারি স্কুলের স্টুডেন্টটাকে পড়াতে গিয়ে আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে যে আপনার যে ছাত্রটা যখন স্কুলে যেত, তো যাওয়ার পর সবসময় যে পড়া পারবে এমনটা নয়। কেননা আমি যে স্টুডেন্টটাকে পড়িয়েছি, প্রথম কথা হচ্ছে সে গ্রামের স্টুডেন্ট, অর্থাৎ গ্রামের একটা ছেলে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের গ্রামের অভিভাবকরা সাধারণত অসচেতন। আর তৃতীয়ত হচ্ছে যে অমনোযোগী একটি স্টুডেন্ট। তো এমন একটি স্টুডেন্টকে আমি হাতে পেয়েছি, পড়াচ্ছি। তো বেশি দিন হয়নি, 2-2.5 মাস হবে। এর মধ্যে পরীক্ষা চলে আসছে। তো যাই হোক, এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করি কি ঘটেছে তার সাথে এবং আমার সাথে। সে যখন স্কুলে গিয়েছে, তো তাকে সে প্রাথমিক বিদ্যালয়ের একটা শিক্ষার্থী, 3য় শ্রেণীর। যদি এটা আমাদের গ্রামের একটা ছেলে, এই জন্য যদি আমি তাকে পড়াতে চাইছি বা পড়াচ্ছি, কেননা এখন আমি একেবারেই জবলেস, আমার কিছুই নেই। আপনারা তো জানেন যে একটা বেকার ছেলের দুঃখ যন্ত্রণা কত বেশি, কত মর্মান্তিক হয়। এখন কি করব, অন্য কোনো কাজও যেহেতু পাচ্ছি না, সেহেতু আমি এই একটা টিউশনি করছি। এই টিউশনিটা করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আমি অন্য কারো স্বার্থে আঘাত এনেছি, বা স্বার্থে আঘাত এনেছি, বা যেটাই বলি না কেন, অর্থাৎ স্বার্থে আঘাত দিয়েছি। তো এটার অ্যাকশন বা রিয়াকশন যেটা, সেটা হচ্ছে তিনি আমাকে বলতে চাচ্ছেন, যে স্টুডেন্টকে বলছে যে তুমি এটা কেন পারোনি, তুমি কার কাছে প্রাইভেট পড়ো, তার কাছ থেকে এটা শিখে আসবে। যাই হোক, ওই ছেলেটা আসছে, আসার পরে সে আমাকে কিছু বলে না। তো আমি কোনো না কোনোভাবে জানতে পারলাম আরও একটা ছেলের কাছ থেকে, যে কাকা, আমাদের গ্রামে চাচাদেরকে কাকা বলে আর কি। তো বলতেছে, কাকা আপনি কি জানেননি ওই কি করছে, কি বলতে, ও পড়া পারে না দেখে ম্যাডাম ওরে বলছে যে ও যার কাছ থেকে প্রাইভেট পড়ে ওর কাছ থেকে শিক্ষা যাইতে। আমি বললাম ওকে ঠিক আছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তো ও ছেলেটা বলল কিছুটা হ্যাঁ বোধক আর কি,
মাথা ঝাঁকিয়েছে। তো এখন দেখুন মানে আমাদের সমাজে কতটা ভয়ঙ্কর যে যদি কারো স্বার্থে আঘাত লাগে তারা কতটা অ্যাকশনের বিপরীতে রিয়াকশন হয়। তারা রিয়াকশন দুটোই দেখিয়েছে। কি বলবো যে তুমি যার কাছে প্রাইভেট পড়ো তার কাছ থেকে এটা শিখে আসবা। যেহেতু আমি তাকে প্রাইভেট পড়াচ্ছি সেহেতু এই লেসনটা তাকে বুঝিয়ে দেওয়া ওকে শিখতে সহায়তা করা এটা আমার দায়িত্ব। এখন আমার প্রশ্ন কিন্তু এই জায়গায় নয়, আমার প্রশ্ন হলো যে ছেলেটা প্রাইমারি স্কুলে পড়ে, তাহলে স্কুলে যারা শিক্ষক আছেন তাদের কাজটা কি? আমার প্রশ্ন এখানে যেই প্রাইমারি স্কুলে যে শিক্ষক আছেন তাহলে তার কাজটা কি? সে কি করে স্কুলে? সে কি বাচ্চাদেরকে পড়ায় না? বাচ্চাটা যদি পড়া নাই পারে ঠিক আছে, পড়া পারে না, বাচ্চাটাকে শিখিয়ে দেওয়ার দায়িত্বটা কার? অবশ্যই স্কুলের শিক্ষকদের। কেননা এমনও তো হতে পারে যে একটা বাচ্চা যে তার পারিবারিক অবস্থা মানে এতটাই খারাপ যে মানে সে কি করবে, মানে প্রাইভেট পড়ার মতন সেই সামর্থ্য তার নেই। এখন যদি বাচ্চাটা আপনার প্রাইভেট পড়তে না পারে, কোনো ব্যক্তিগত শিক্ষকের কাছে পড়াশোনা করতে না পারে, তাহলে তো এই ছাত্রটা স্কুলে যাবে আর আসবে, কোনো লাভই হবে না। কেননা স্কুলে তো কোনো কিছু শিক্ষা দিচ্ছে না, তাদের একটাই কাজ যে তুমি বাসা থেকে শিখে আসবা। ওনাদের একটাই কাজ, একটাই অর্ডার, সেটা হচ্ছে যে তুমি বাসা থেকে শিখে আসবা। তো এখন যার প্রাইভেট টিচার নেই সে কীভাবে বাসা থেকে শিখে আসবে? স্কুলে তো কোনো পড়াশোনা হচ্ছে না। এই হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের বর্তমান অবস্থা। যে তারা আবার আরেকটা নতুন সিস্টেম চালু করেছে, সেটা হচ্ছে কি জানেন, যে স্কুলে আবার কোচিংয়ের ব্যবস্থা করেছে। আমার প্রশ্ন হলো যে আপনি 5 ঘন্টা পড়াশোনা করিয়ে একটা বাচ্চাকে পড়া আপনি কমপ্লিট করতে পারছেন না, অথচ আপনি স্কুল ছুটি হওয়ার পর 1 ঘন্টা পড়িয়ে তাকে কিভাবে তার লেসনটাকে কমপ্লিট করছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। যদি আপনি পারেন তাহলে 5 ঘন্টার মধ্যে তাকে কমপ্লিট করার দরকার ছিল। আর যদি না পারেন তাহলে সেই 1 ঘন্টায় আপনি তাকে কিছুই করতে পারবেন না। তাহলে আপনি তাদের কাছ থেকে আপনি টাকা কেন নিচ্ছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন আপনাদের কি এমন কোনো অভিজ্ঞতার সাথে মানে হয়েছেন কিনা, সম্মুখীন হয়েছেন কিনা, সেটা আপনারা কমেন্টে বলবেন। দেখুন কতটা নির্লজ্জ যে প্রাইভেট টিচারের কাছ থেকে পড়া শিখে যেতে বলছে, অথচ সে নিজে শিক্ষক হয়ে সে বলছে যে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে তুমি পড়াটা শিখে আসবো। তাহলে সে কি করে? তিনি কি স্কুলে ঘোড়ার ঘাস কাটার জন্য আসছেন? আমার তো মাথায় আসে না যে সে কি করতে চাচ্ছে বিষয়টা। আচ্ছা যাই হোক, তো এখন গেল এই বিষয়টা। এখন আমার প্রশ্ন হলো যে শিক্ষকরা স্কুলে কি করেন? স্কুলে শিক্ষকরা কি করেন? তারা কি স্কুলে মানে পড়াশোনা করান নাকি জাস্ট যাবেন আসবেন? তো এখানে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি আমাদের যে স্কুলটার কথা বলতে চাচ্ছি, 2টা স্কুল, একটা হাই স্কুল আর একটা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের অভিজ্ঞতা তো আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট শিক্ষকরা কি করে। আর হাই স্কুল তো আর বলতে হবে না, যে আপনারা যারা আমার মতো স্টুডেন্ট আপনারা ভালো করে জানেন কি করে। যিনি ইংরেজি পড়ান তিনি ইংরেজি স্টুডেন্টদেরকে অবশ্যই বাধ্য করেন, তা না হলে সে ফেল করবে। আমি একটা স্টুডেন্টকে পড়াই, তো তাকে বললাম যে তুমি কোচিংয়ে গিয়ে কী শিখো স্কুলে? বলে যে স্যার আমি ওইখানে যাই শুধু আমার যাতে ফেল না করায়। খেয়াল করেন যে স্টুডেন্টটা সেখানে যাচ্ছে কিসের জন্য? তাকে যেন ওই মাস্টার ফেল না করায়। সে কিন্তু শিখতে যাচ্ছে না, সে যাচ্ছে তাকে যেন ফেল না করায়, এই ভয়ে সে ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ছে। এখন আমার কথা হলো, যে শিক্ষক ক্লাসে একটা স্টুডেন্টকে তার লেসন বুঝিয়ে দিতে পারছে না, সে কি করে 1 ঘন্টা পড়িয়ে তার লেসনটাকে কমপ্লিট করে দিবে কোচিংয়ের মধ্যে? এই হচ্ছে মূল বিষয়টা, যে আমাদের স্কুলের শিক্ষকরা শুধু আছে ধান্দাবাজিতে, কিভাবে মানুষের পকেট থেকে জিম্মি করে, অর্থাৎ বিপদে ফেলে, ট্র্যাপে ফেলে যে টাকা হাতিয়ে নিবে, এই সুযোগ সন্ধানে। যদিও তারা যোগ্য না হলে নিশ্চয়ই তারা চাকরি পেত না।
তো যাই হোক, প্রাইমারি স্কুলের আরেকটা বিষয় সম্পর্কে আপনাদের সাথে একটু আলাপ করি। সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষকরা কিন্তু বেশিরভাগ হচ্ছে কোটার শিক্ষক। এতে আমার কোনো অ্যালার্জি নেই, কিন্তু কোটার শিক্ষক সেটা তো জানেন। কেউ পোষ্য কোটা, কেউ মুক্তিযোদ্ধা কোটা, বা আরও নারী কোটা আছে, সেই সাথে আরও অনেক কোটাই আছে। অর্থাৎ প্রাইমারি স্কুলে কোটার কোনো কমতি নেই। তো কোটার শিক্ষকরা কিভাবে ভালো এডুকেশন প্রোভাইড করতে পারে সেটা আমার মাথায় আসে না। যেখানে ওনাদের চেয়ে আমি মনে করি আরও অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ আছে, যে যারা চাকরিটা পেলে হয়তো বা আরও ভালো কিছু ডেলিভারি দিতে পারতো, মানে দেশকে আরও ভালো কিছু দিতে পারতো। তো এই কোটার কারণে কিন্তু আজকে কি হলো, যে আমাদের এডুকেশন সিস্টেম যেটা, এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। যে কি কোটা, খেয়াল করেন, কোটা শব্দটার নাম কি? কোটা। এই কোটা কি কি আছে প্রাইমারি স্কুলে? পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, সেই সাথে তো আরও কোটা আছেই, ওগুলা নাই বললাম। সব কোটা মিলিয়ে প্রাইমারি স্কুলটা, মানে প্রাইমারি স্কুল না বলে স্কুলের নাম প্রাইমারি শিক্ষা বা প্রাথমিক শিক্ষা না বলে এটাকে কোটা শিক্ষা ব্যবস্থা বলা চলে, বা বললে খুব ভালো হতো, যে কোটা ব্যবস্থা। যে যাদের কোটা আছে তারা সরাসরি চাকরি পাবে, অর্থাৎ কোটা থেকেই এইখানে যাদের কোটা আছে তারাই আবেদন করতে পারবে, আর কারো আবেদন করার দরকার নেই। যেহেতু ওইখানে অন্য কেউ আবেদন করলে চাকরি হবে না, তার যতই যোগ্যতা থাকুক। যাই হোক, তো এইটা তো আপনাদেরকে বললাম। তো এবার আরও একটা গল্প বলি আপনাদেরকে প্রাইমারি স্কুলের। সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি স্কুল হচ্ছে মানে কি জানি বলে, মডেল স্কুল। প্রাইমারি স্কুল সাথে এটা মডেল স্কুল। সেখানে টেলিভিশন আছে, প্রত্যেকটা ক্লাসে টেলিভিশন আছে। প্রত্যেকটা ক্লাসে মেবি আই হোপ একটা ক্লাসে সম্ভবত একটা রুমের ভিতরে বড় একটা ডিসপ্লে আছে। ওই ডিসপ্লেতে আপনার ছবি দেখিয়ে বাচ্চাদেরকে পড়ানো হয়, পড়া শেখানো হয়। তো ওই যে আমার যে স্টুডেন্টটা ছিল, তো আমি তাকে 2.5 মাস যাবৎ পড়াচ্ছি। তো সে বলল তার এই ক্লাসের মধ্যে যে ওদিন নাকি আপনার যে কি জানি বলে হিন্দি গান চালিয়ে দিয়েছে। তো হিন্দি গান চালাই দিয়েছে প্রাইমারি স্কুলে। তো এখন আমার কথা হলো যে ক্লাসের ভিতরে যদি হিন্দি গান চলে তাহলে আমাদের বাচ্চারা কি শিখবে? এইখানে কি হিন্দি গান শেখানোর জন্য এই টেলিভিশনটা দিয়েছে কিনা সেটা আমি সঠিক বলতে পারি না। তো কেন দিয়েছে, তো ওই বাচ্চাটাকে আমি জিজ্ঞেস করলাম যে এই টিভিটা কেন? বলতে স্যার যে এইটা দিয়েছে যাতে আমরা কার্টুন টাটন দেখে কিছু শিখতে পারি। এখন দেখেন, স্কুলের ভিতরে টেলিভিশন ঢুকিয়েছে যেটা স্মার্ট এডুকেশনের জন্য, কিন্তু সেখানে স্মার্ট এডুকেশন বলতে আপনার অর্থাৎ অনলাইনে কিছু শিক্ষা দেওয়া হবে। তো সেইটা প্লে করবে আর শিক্ষক এটা পাঠদানে বাচ্চাদেরকে মানে বোঝাতে সহায়তা করবে। এখন ওই এডুকেশনে ইন্টারনেট বাবদ প্রতি মাসে 1,500 টাকা আসছে। 1,500 টাকার ইন্টারনেট এখানে ঢুকছে, আর সেই ইন্টারনেট দিয়ে তারা হিন্দি গান দেখছে, হিন্দি নাচ দেখছে। যাই হোক, এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে তারা ক্লাসের ভিতরে লুডো খেলে। 3-4-5 যখন হয় তখন সবাই 3জন শিক্ষক একসাথে এসে আপনার লুডো খেলা, অর্থাৎ মোবাইলে তো লুডো আছেই, তারা লুডো খেলে। মাশাআল্লাহ, খুব ভালো লুডো খেলে। ওইখানে পড়াশোনা কি আছে আমার সঠিক জানা নাই, কারণ আমি যে স্টুডেন্টটাকে পড়াইছি বা পড়াচ্ছি ওই স্টুডেন্টের খাতায় আমি কোনো দিন দেখি না বাড়ির কাজ তারা দিয়েছে। কিছু হলে তাকে জিজ্ঞেস করলে যে আজকে স্কুলে কি পড়াছে, যে স্যার আজকে স্কুলে ক্লাসে ম্যাডাম আসে নাই, আইসে ম্যাডামে পড়া দেয় নাই, বাড়ির কাজ দেয় নাই, এই নাই ওই নাই, আরও বিভিন্ন কিছু দিয়ে সে বুঝিয়ে দেয়। তার মানে হলো যে স্কুলে যারা কোটার শিক্ষক আছেন, অর্থাৎ কোটা স্কুল, অর্থাৎ প্রাইমারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয়, সেটাকে এখন থেকে আমরা কোটা স্কুল বলতে পারি। এই কোটা স্কুলে কোনো শিক্ষা দেওয়া হয় না। বাচ্চারা শুধুই কেবল 5 বছর আসা যাওয়া করবে, তারপর এখান থেকে যেহেতু স্টেপ বাই স্টেপ যেতে হয়, তা না হলে তো সে আপনার হাই স্কুলে যেতে পারবে না। তো সেই জন্যই তারা হাই স্কুলে যাওয়ার জন্য প্রাইমারি স্কুল পার করতে হচ্ছে, আর সেই জন্যই তারা প্রাইমারি স্কুলে যাচ্ছে। এই হচ্ছে আমার অভিজ্ঞতা
তো আরও নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যা আলোচনা করেছি হয়তোবা অনেকের সাথে মিলে যেতে পারে এই বাস্তব অভিজ্ঞতা। তো আমি আমার জীবনে যে নতুন অভিজ্ঞতাগুলো আছে আপনাদের সাথে শেয়ার করব। আমি একজন বেকার, শুধু বেকার বললেই হবে না, মহা দুশ্চিন্তা নিয়ে পথ চলছি এই বেকার জীবনে। যারা আমার মতনই বেকার তাদের সকলের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা রইল এবং আল্লাহর কাছে দোয়া রইল যেন আল্লাহ আমাকে এবং আপনাকে এবং আমাদের সকলকে, অর্থাৎ যারা আমরা বেকার আছি আমাদেরকে যেন আল্লাহ একটা কাজের ব্যবস্থা করে দেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল যেন আল্লাহ আমাদেরকে বেকার নামক যে অভিশপ্ত জীবন আছে সেখান থেকে আমাদেরকে মুক্তি দেয়। যাই হোক, তো যদি আবার নতুন কোনো অভিজ্ঞতা সম্মুখীন হই তাহলে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।